হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজের তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শ্রীমতী আশাপূর্ণা দেবীর গোয়েন্দা ট্যাপা মদনা সিরিজ থেকে ছুটিতে ছুটোছুটির তৃতীয় এবং শেষ পর্ব। কিন্তু খুশি বললেই তো হলো না, সাত বায়নাক্কা করতে বসেন নস্কর। ব্যাপারটা নাকি দারুণ ঘোরালো। দুটো অজানা অচেনা ছেলেকে আত্মীয় সাজিয়ে মানে পরিচয় দিয়ে কোনো ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকে পড়ে আতিথ্যের সুযোগ নেওয়া এসব ঘোরতর বেআইনি। আর সেই ছেলেরা রাতারাতি হাওয়া হয়ে গেল। বোঝাই যাচ্ছে কেমন ছেলে। নস্করের মতে এ আর কিছুই নয়, সবটাই ওই ঘুঘু ছেলে দুটোর কারসাজি। নির্ঘাত এই রাঁচির দিকে ওদের গ্যাং আছে। তাদের সঙ্গে ষড়যন্ত্র করে এই বোকাশোকা ভালো মানুষ প্রফেসরের স্কন্ধে ভর করে চলে এলো। ছুতো কি না, অনেক পাগল দেখবে। পাগল না হলে কেউ এহেন কথা বিশ্বাস করে? এখন ডাক্তার তালুকদারের সত্যিই উচিত পুলিশে ডায়েরি করে রাখা। ডাক্তার অবশ্য এ কথা কানে নেন না, বলেন ওসব ঝামেলার কথা থাক, ছেলে দুটো সেরকম নয়। কি খেয়ালে কি করে বসেছে। জগৎবন্ধু, আমার তো ভাই আর সময় নেই, ফিরে যেতে হচ্ছে, ডিউটি রয়েছে। তুমি একটা ট্যাক্সি নিয়ে খুঁজে বেড়াও। দোকানে যেসব জিনিস নিয়ে নিয়ে বেরিয়েছ সেই সব চেনা জায়গায়, রেলওয়ে স্টেশনেও। মিস্টার নস্কর, আপনার লোকজনকে বলুন এদের সুটকেস তিনটে আমার গাড়ি থেকে নামিয়ে নিতে। প্রফেসর, কি আর বলবো, খবর পেলে আমায় একটু জানিও। অত্যন্ত দুঃখিত মন নিয়ে চলে যাচ্ছি। তুমি চলে যাচ্ছ? ভারী অসহায় লাগে জগৎবন্ধু বসুর গলার স্বর। কি করব ভাই, উপায় নেই, নইলে তোমায় এই অসুবিধের মধ্যে ফেলে। মিস্টার নস্কর যাই বলুন, ছেলে দুটোর ওপর আমার কোনো সন্দেহ আসছে না। ভারী মায়া পড়ে গিয়েছিল, খুব আমুদে। কেন যে এমন করলো? দিনের বেলা রাস্তায় বেরিয়ে হারিয়ে গেলে তবু মনে হয় কোনো বদলোকের পাল্লায় পড়ে কোথাও চলে গেছে। কিন্তু এটা দুর্বোধ্য, রীতিমতো পরিকল্পিত ব্যাপার। ভেবে পাচ্ছি না এরকম করবে কেন। খুব খারাপ লাগছে, বিশেষ করে আমার বাড়ি থেকে হারিয়ে গেল। ডাক্তার তালুকদার দুঃখে ভেঙে পড়েন। তখন আবার জগৎবন্ধুকেই সান্ত্বনা দিতে হয়, বলতেই হয়, তোমার কি দোষ? আমি তোমাদের টেনে নিয়ে গেলাম। তাতে তো ওরা খুশি হয়েছিল। যে উদ্দেশ্যে রাঁচিতে আসা সেটা সফল হলো। তবে মনে হয় হঠাৎ কোনো অজ্ঞাত কারণে এরকম করে বসেছে। হয়তো একত্রে অনেক পাগল টাগল দেখে নার্ভটা ঠিক ছিল না। গুফো নস্কর বলে ওঠেন, নার্ভ বিগড়লে কি আর কেউ এমন কলা কৌশল করে চম্পট দেয় মশাই? ছেলে দুটি ঘুঘু। আপনি থামবেন? ডাক্তার তালুকদার গুফোর চোখে একটু চোখ রেখে বলেন, দেখছেন ভদ্রলোক কাতর হয়েছেন, বরং দেখুন যদি কিছু সাহায্য করতে পারেন। নস্কর ঠোঁট উল্টোলেন। বাচ্চা নয় যে ছেলে ধরা ধরে নিয়ে গেছে, সকাল নয় যে ভূতে উড়িয়ে নিয়ে গেছে। সাহায্য আর কি করতে পারি বলুন? তালুকদার চলে গেলেন। জগৎবন্ধু ভেবে পাচ্ছেন না কোন পথ ধরে খুঁজতে বেরোবেন। তবু স্থির হয়ে তো থাকতে পারেন না। দরকার হলে প্লেনে চড়ে কলকাতায় চলে গিয়েও খুঁজতে হবে। আমি কি মানুষ চিনতে ভুল করলাম? অসম্ভব, কি একটা রহস্য জালে ঘিরে ফেলছে যেন। আমার ঠাকুমা বলতেন, জানোয়ারের কান্না খুব অপয়া। শুনে আমি হাসতাম, এখন দেখছি সত্যি। ওরে ছেলে দুটো, একবার এসে পড় বাবা। আচ্ছা, এমনও তো হতে পারে ওরা হাজারিবাগে ছিন্নমস্তার মন্দির বেড়াতে চলে গেছে। সেদিন যাবার কথা হয়েছিল, অথবা ওই সেই নেতার হাটেই চলে গেছে আগে ভাগে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। নয়তো টাটায় যাবার মতলব করেনি তো। অনেক কিংবা ভাবতে গিয়ে জগৎবন্ধুর মনে পড়ে গেল ওদের হাতে টাকা কড়ি নেই। কোনো কিংবাটা এমনি ফাঁকা হতে হবে। হায় হায়,
কিছু টাকা ওদের হাতে কেন দিয়ে রাখিনি আমি? দেওয়া উচিত ছিল। দিন ৩-৪ ধরে শুধু ছুটোছুটি করে বেড়ালেন জগৎবন্ধু, আর যেখানে যাকে পান ধরে ধরে বিবরণ দিতে লাগলেন। এই ধরনের দুটি ছেলেকে কেউ দেখেছে কিনা? কেউ বলে না দেখেছি। টাটায় নয়, হাজারিবাগে নয়, এমনকি পুরুলিয়া পর্যন্ত গেলেন। ভাবলেন ডাক্তারের মুখে পুরুলিয়া শুনে যদি চলে গিয়ে থাকে। নস্কর বলেছে ১ পয়সা হাতে না নিয়েও গোটা ভারতবর্ষটা ভ্রমণ করা যায়, এমন মজার দেশ এটি। লজ্জার মাথা খেয়ে একদিন কলকাতায় সাধনকে ট্রাঙ্ক কল করলেন। তুই কেমন আছিস টাছিস বলে আসল কথা পারলেন, আর সঙ্গে সঙ্গেই সাধন লাইনের ওধারে চেঁচিয়ে উঠল, ভেগেছে তো? ঠিক হয়েছে, জানি ভাগবে। তা কি কি নিয়ে ভেগেছে? তোমার ঘড়ি, আংটি, মানিব্যাগ, শাল, র্যাপার, কোট সব? আহ, কি বাজে বকছিস। তা তো বলবেই। তা কিছু হাতালেই তুমি টের পাবে, আর টের পেলেও শিকার পাবে। যাক, খুব বেড়ানো হয়েছে, এখন ঘরের ছেলে ঘরে ফিরে এসো। খুন হওনি এই ঢের, এখন বুঝতে পারছো? মানিকচোর কোনো মতলব ভেজেই তোমার ল্যাজ ধরেছিল, নির্ঘাত টুকটাক করেছিল তোমায়, নইলে দুটো চোর ছাচোরকে নিয়ে নিয়ে জামাই আদর। আমি এই বলে রাখছি দাদাবাবু। লাইন গেল কেটে, সময় উত্তীর্ণ হয়ে গেছে। অনেকক্ষণ ঘুমের ঘোরে আচ্ছন্ন থেকে ট্যাপার যখন ঘুম ভাঙল, মদনা তখনও ঘুমোচ্ছে। ট্যাপা দেখতে পেল মদনার গায়ে একটা চাদর চাপা, কিন্তু এ কোথায় তারা? সেই রাজসই ঘরদোর, আসবাবপত্র, সুখের সাগরে ডোবা বিছানা, সেসব কই? লম্বা একটা ঘরের মধ্যে মেঝে শতরঞ্জি পাতা, না বালিশ না কিছু। একধারে ট্যাপা শুয়ে আছে, আর ওধারে মদনা। ট্যাপার গায়েও বোধহয় একটা চাদর ছিল, সেটা পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে পড়ে আছে। ট্যাপার মনে হলো এটা নিশ্চয়ই স্বপ্ন, কিন্তু দুঃস্বপ্ন। তাড়াতাড়ি চোখ মুছে উঠে বসল, চারদিক তাকিয়ে অবাক হয়ে গেল। ব্যাপারটা কি ঘটেছে? এ কোথায় শুতে এলো তারা? এই ছোট ছোট জানলাওয়ালা বিশ্রী খসখসে সানের মেঝের ঘরটা এদের ছিল কোথায়? জানলাগুলো সব আটকাট বন্ধ। এখন সকাল না দুপুর না বিকেল, তবে রাত্রি নয়, দিন, এটুকু বোঝা যাচ্ছে, কারণ ওই জানলাগুলোর খাজে খাজে একটু ফাঁক আছে, তা দিয়ে সরু সরু আলোর রেখা দেখা যাচ্ছে। কি অবাক কাণ্ড রে বাবা! রাতারাতি কি ভূতে উড়িয়ে নিয়ে এলো? ট্যাপা ভয় ভয় খুব আস্তে ডাকল, মদনা। সাড়া পেল না। আরও ভয় পেয়ে আস্তে এগিয়ে গিয়ে মদনার গায়ে হাত দিয়ে ডাকল, মদনা, মদনা রে। মদনা আস্তে চোখ খুলে ঠোঁটে আঙুল ঠেকিয়ে চুপ করে থাকার ইশারা করল। তুই জেগে আছিস? ফিসফিস করে জিজ্ঞেস করল ট্যাপা। মদনা সেইভাবেই বলল, অনেকক্ষণ। কাণ্ডটা কি বলতো? আমরা কোথায়? সেই ছাদের ঘরটায়। হ্যাঁ, তাই বুঝি, কিন্তু কি করে এলাম? ব্যাপার আছে কিছু। আমাদের কি ঘুম করেছে? তাই মনে হচ্ছে। কি হবে দেখা যাক। এই, আবার ঢাকা দিয়ে শুয়ে পড় চুপচাপ। কোথাও যেন একটা শব্দ হলো। চটপট চাদর ঢাকা দিয়ে ঘাড় গুজে অঘোরে ঘুমিয়ে পড়ে দুজনে। একটু পরেই অদ্ভুতভাবে একটা লোক ঘরে ঢুকল। ঘরের দরজা খুলে নয়, এলো একটা জানলার পাল্লা খুলে। ওই পাল্লাটার সঙ্গেই জানলার গ্রিলটা আটা, কাজেই বন্ধ থাকলে বোঝা যায় না ফাঁকা। যদিও ছোট্ট জানলা, তবু লোকটা বেশ সুকৌশলেই ঢুকে এলো এবং উঁচু দেওয়াল থেকে সাবধানে নিঃশব্দে মেঝে লাফিয়ে পড়ে ফাঁকা জানলা দিয়ে একটা দড়ির মই উঠিয়ে নিয়ে জানলাটা আবার জোরে চেপে বন্ধ করে দিল। তার মানে লক হয়ে গেল। এদিক থেকে চাবি ছাড়া খোলা যাবে না। অঘোরে ঘুমের মধ্যে তো আর চোখ পিটপিট করা যায় না, কাজে এ দৃশ্যটা দেখতে পেল না ওরা, তবু যেন আন্দাজে ধরতে পারল। লোকটা
কিছুক্ষণ ওদের শতরঞ্জির ধারে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বিচ্ছিরি গলায় বলে উঠল, এই শুয়োরা, এখনো ঘুমোচ্ছিস না মটকা মেরে পড়ে আছিস? শুয়োররা শুনে রাগে মাথা জ্বলে গেলেও অঘোর ঘুমের মধ্যে তো আর তেড়ে ওঠা যায় না। লোকটা পা দিয়ে ওদের গায়ে একটু আস্তে করে ঠোকর দিয়ে বলল, এই শয়তানের ছানারা, বেঁচে আছিস না মরে গেছিস? ওরা নিথর, গায়ে পা ঠেকানোর শোধ সুযোগ পেলে নেবে। এখন ধরে নিচ্ছে তারা মরা। ট্যাপা সবসময় মদনকে গুরুর আসন দিয়ে থাকে। ও ততক্ষণই বোঝা চোখ আর গোজা ঘাড় নিয়ে মরার পার্ট প্লে করে যাবে, যতক্ষণ না মদনার গলা থেকে কোনো সাড়া পাওয়া যাবে। লোকটা আর একবার আর একটু জোর ঠোক্কর দিয়ে বলে উঠল, এই উল্লুকরা, উঠবি কি উঠবি না? কিন্তু ওরা ঘুমের সমুদ্রে তলিয়ে আছে। সাহস করে আছে কারণ বুঝতে পারছে রাত্রে তাদের এমন কোনো কিছু খাওয়ানো হয়েছিল যাতে আচ্ছন্ন হয়ে যায়। এখনো চোখে এমন ঘুম জড়িয়ে আছে যে মনে হচ্ছে এভাবে চোখ বুজে পড়ে থাকলে আবার সত্যি অঘরে ঘুমিয়ে পড়তে পারে। লোকটা এখন বিড়বিড় করে বলল, বেকুব জীবনরামটা হেভি ডোজ দিয়ে বসেনি তো? তবেও তো গিয়েছি। লাশ পাচার করতে তো এই হাড় হাবাতে করালি। ধুস। বলে লোকটা সরে গেল। যাবার সময় মাটিতে ফেলে রাখা দড়ির মইটা কুড়িয়ে নিয়ে গেল। বেচারি মরারা, চোখ না খুলে যদি নাক কান দিয়ে দেখা যেত, তা ও দুটো যন্ত্রকে যথাসম্ভব তীক্ষ্ণ করে যা হয়। বুঝতে পারলে লোকটা আর ঘরে নেই। মদনই আস্তে চোখ পিটপিট করে দেখল, না সত্যিই নেই। কিন্তু গেল কোন দিক দিয়ে? দরজা খোলার শব্দ তো পেল না। একটু পরে ট্যাপাও চোখের কোণটা কেমন করল। আর এই সময় তারা একটা মৃদু একখানা ইলেকট্রিক মেশিন চলার মতো শব্দ শুনতে পেল। কলকাতায় এক একটা খাবারের দোকানে ঠান্ডা আলমারি চলার সময় এরকম শব্দ হয় যেন, দেখেছে ওরা। এদেরই তাহলে কোথাও ঠান্ডা আলমারি আছে। কানটা আরও খাড়া করল। কিন্তু এ কি? ওই শব্দের সঙ্গে মানুষের গোঙানির মতো একটা শব্দ হচ্ছে কেন? লোকটা কোন দিক দিয়েই বা হাওয়া হয়ে গেল? কিছুক্ষণ শুনতে শুনতে অস্থিরতা এলো। গোঙানিটা যেন বাড়ছে, তার সঙ্গে কোথা থেকে যেন একটা ওষুধ ওষুধ গন্ধ আসছে, অনেকটা হাসপাতালের বাড়ির মতো। মদনা আসতে বলল, কিছু শুনতে পাচ্ছিস? ট্যাপা ঘাড় নাড়িয়ে বলল, দেখতে হচ্ছে, যা থাকে কপালে। উঠে পড়ে মদনা। অতএব ট্যাপাও দাঁড়িয়ে উঠে একটা দরজা দেখতে পেল। সাহসে ভর করে একটু ঠেলতেই অবাক, আরে এখানে একটা বাথরুম, বেসিন, জলের ট্যাপ ইত্যাদি সবই রয়েছে। তার মানে ঘরটা কারাগার। মদনা বলল, বন্দি করে রাখলেও তাদের চান টান তো করতে হবে। আচ্ছা, আসছি ঘুরে, জানা রইল। বলে সরে এসে দেখে, আবার কি, এতক্ষণ লক্ষ্য করেনি। ঘরের মধ্যেই একটা খিলানের মতো জায়গার খাজে 4-5 ধাপ সিঁড়ি, যা থাকে কপালে। বলে কটা ধাপ উঠল। উঠেই দেখল একটা প্যাসেজ, সেটা ডান দিকে ঘুরে গেছে, তার মানে এল শেপ, এবং ওদিকটা একটু উঁচুতে অবস্থিত। ওই দিক থেকেই শব্দটা বেশি আসছে, মেশিনের সঙ্গে মানুষের গোঙানির। মদনা সেদিকে এগোলো। মদনা, ট্যাপা কাতরভাবে ওর জামা খিমচে ধরে বলে, মদনা মরবি? মদনা বলল, যা দেখছি মরণ কপালে নাচছে, তো মরার পূর্বে দেখে যাই শেষমেশ। সরু প্যাসেজ, অন্ধকারে ডোবা, কোনো দিক থেকেই আলো আসার বালাই নেই। পা বুলিয়ে বুলিয়ে যেতে যেতে আর একটা বাঁক, সেখানে হঠাৎ আলোর ঝলকানি। দাঁড়িয়ে পড়ল। দেখতে পেল কালো পর্দা ঝোলানো একটা কাঁচের পাল্লাদার দরজা। পর্দাটা একটু সরালো। দেখল দরজার ওপারে যে ঘরটা রয়েছে তার মধ্যে আলো জ্বলছে। বাল্ব বা টিউব কিছু দেখতে পেল না, তবে ঘরটা আলোয় ভরা, হালকা নীল রঙা আলো। সেই ঘরে
স্রেফ হাসপাতালের ঘরের মতোই দৃশ্য। একটা সরু খাটে একটা লোক শুয়ে আছে, খাটের সঙ্গে স্ট্র্যাপ দিয়ে বাঁধা, মুখটাও একটা সাদা কাপড়ের টুকরোয় বাঁধা, যেমন অপারেশন করবার সময় ডাক্তাররা বাঁধে। সিনেমায় দেখেছে ট্যাপারা। ঘরে কোনো লোক নেই। পর্দা ফেলা বন্ধ কাচের দরজার সামনে দাঁড়িয়েই বুঝতে পারল মদনা গোঙানিটা ওই বাঁধা মুখ থেকেই বেরোচ্ছে, এবং এও বুঝতে পারল মেশিনের শব্দ, আর ওই শব্দটা কম শোনাচ্ছে কাচের মধ্যে থেকে বলে, নয়তো বোধহয় বেশ জোরালোই। আস্তে আস্তে ঘরের মধ্যেটা সব চোখে পড়ছে। রুগীটার মাথায় কেমন যেন একটা ঝকঝকে ফ্রেম ফিট করা, সঙ্গে চকচকে ঝকঝকে আর কি সব যন্ত্রপাতি। মাথার কাছে একটা টুলের ওপর বসানো। একটু পরে গোঙানির শব্দটা থেমে গেল। ক্ষণ পরেই মেশিন চলা শব্দটাও। কেউ কোথাও নেই, সুইচ নেভালোকে। কোনো অদৃশ্য লোক থেকেই কাজকর্ম চলছে তাহলে। ওদিকে কাচের ওপারে অদ্ভুত দৃশ্য। এদিকে পর্দার একটু কোণ সরিয়ে দুটো ছেলে পাথরের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে, কিন্তু ক্রমশই যা দেখতে পাচ্ছে তাতে সত্যিই পাথর হয়ে যাবে না তো? কি দেখতে পেল ট্যাপা মদনা? দেখতে পেল ঘরের একদিকে দেওয়াল আস্তে আস্তে সরতে লাগলো, আরো আরো। ব্যাস, খানিকটা ফাঁক হয়ে গেল। দেখা গেল সেখান দিয়ে একটা, বোধহয় কাঠেরই হবে, সিঁড়ি নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে আসছেন ডাক্তার তালুকদার, গলায় স্টেথোস্কোপ ঝোলানো। হোটেল বিউটি নস্করবাবু বললেন, কলকাতাতেই যদি চলে যাচ্ছেন প্রফেসর বোস, মিছিমিছি আর আমার হোটেলের ঘরটা আটকে রেখে যাচ্ছেন কেন? জগৎবন্ধুর কদিন ধরে ঘুরে ঘুরে উদ্ভ্রান্ত অবস্থা। তিনি বিরক্ত গলায় বলেন, তাতে আপনার লোকসানটা কি হলো মিস্টার নস্কর? 1 সপ্তাহের পুরো চার্জ অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, অথচ আপনার বোর্ডারের জন্য কোনো খরচ হচ্ছে না। আহা, তাহলেও মানের কিছু নেই। আটকে রেখে যাচ্ছি তো ওই অপয়া 13 নম্বরটা, ওটা আপনার সহজে ভাড়া হয় না। কলকাতায় ফিরতে হচ্ছে জগৎবন্ধুকে দুটো কারণে। এক হচ্ছে টাকা ফুরিয়ে গেছে, কলকাতায় না গেলে টাকার ব্যবস্থা হবে না। 2 হচ্ছে সত্যিই যদি ছেলে দুটো কলকাতায় ফিরে গিয়ে থাকে বিনা টিকিটের যাত্রী হয়ে। ডাক্তার তালুকদারের আদর আতিথ্য যতই জোরালো হোক, পরিবেশটা যে অস্বস্তিকর তাতে তো ভুল নেই। শুধু অস্বস্তিকরই নয়, ভয়াবহ মতো। কিন্তু জগৎবন্ধুকে না বলে পালানো, কি জানি, হয়তো ভেবেছিল আমি যেতে বাধা দেব, অথচ আমাকে সত্যি বলতে পারে না, আমাদের নিয়ে আজই ফিরে চলুন। হোটেল বিউটিতে ফিরে যেতে পারত, তাই বা কি করে হবে? টাকা পয়সা সঙ্গে আছে। আরও একবার মনটা দুঃখে ভরে গেল জগৎবন্ধু বোসের, ওদের হাতে টাকা দিয়ে রাখেননি বলে। মনের অবস্থা দারুণ খারাপ জগৎবন্ধুর। জলজ্যান্ত দুটো ছেলে হারিয়ে গেল, অথচ পুলিশকে জানাতে পারছেন না। যাচ্ছিলেন একদিন মরিয়া হয়ে, নিবৃত করলেন নস্করবাবু। বললেন, ভেবেচিন্তে কাজ করুন মশাই, গেলেই তো জিজ্ঞেস করবে কে হারিয়েছে আপনার, কি বলবেন? বিউটি হোটেলে মিথ্যে পরিচয় দিয়ে পার পাওয়া যায় মশাই, পুলিশের কাছে যায় না। তারপর এদিকে যাদের হারিয়ে আপনি পাগলা হয়ে পড়েছেন তাদের নাম জিজ্ঞেস করলে তো আপনাকে নোটবুক খুলতে হবে। নাম, বয়স, বাপ ঠাকুরদার কুলুজি ঠিকুজি সব নিয়ে যখন জেরা করতে শুরু করবে তখন জানেন শেষ অবধি এই হবে, আপনাকেই সন্দেহজনক ব্যক্তি বলে অ্যারেস্ট করে বসবে। এসব শোনার পর আর ওপথ মারাতে সাহস হয়নি জগৎবন্ধুর। তবে আর কতদিন একই জায়গায় ঘোরাঘুরি করবেন? 2nd ক্লাসের টিকিট করলেন। এখনো আশা যদি বিনা টিকিটের যাত্রীর সঙ্গে পথেই দেখা হয়ে যায়। আহা, তারা যে তখন কোথায় যদি স্বপ্নেও ভাবতে পারতেন প্রফেসর বোস। তালুকদারকে ওইভাবে দেওয়াল ফাঁক করে উঠে আসতে দেখে কি করে যে দাঁড়িয়ে থাকলো ট্যাপা মদনা তা ভগবানই জানেন। একে তো গত রাত্রে খাদ্যের সঙ্গে কি নাকি খাইয়ে দিয়েছিল জীবনরাম, যার জন্য এখনো মাথা ঘুরছে। তার উপর আবার এই দৃশ্য, মাথা তো লাট্টুর মতো বনবন করে ঘুরতে লেগে গেল।
তবু মদনা ট্যাপাকে সবেগে আকর্ষণ করে কাচের দরজা চওড়া কাঠের আড়ালে টেনে নিয়ে চিরের মতো চিপটে সেটে দাঁড়িয়ে রইল। তবে পর্দাটা ঈষৎ সরানোই থাকল। আর তখন বুঝতে পারল ওই কাচের ঘরের দেওয়ালটা সম্পূর্ণ কাঠের, হালকা নীল রং দেওয়া, তাই ইটের দেওয়াল বলে মনে হচ্ছিল। কাঠের দেওয়াল সরল আলমারির ঠেলা দরজার মতো। কথা কওয়া চলবে না, মদনা মনে মনেই বলল। এখন বুঝেছি সিঁড়ির সাধারণ দরজার তালাটায় মরচে পড়া কেন, ওখান দিয়ে ওঠেই না কেউ। তালুকদার উঠে এসে বিছানায় শোয়া লোকটার বুকে চোখ বসিয়ে নাড়িটা দেখলেন। তারপর একখানা গদিয়াটা চেয়ারে বসলেন। ডাকলেন, করালি। একটা লোক সেই সিঁড়ি দিয়েই উঠে এলো। করালি নামটা একটু আগেই শুনেছে এরা, তার মুখেই শুনেছে, শুধু মরে পড়ে থাকার দরুন চোখে দেওয়া হয়নি। দেখল রোগা কালো, দাঁত উঁচু। তালুকদার বলল, ছোড়া দুটো কি করছে? করালি বলল, ঘুমোচ্ছে স্যার। কষ্টে হাসি চাপল ছোড়া দুটো। তালুকদার ভুরু কুঁচকলেন। এখনো? আগে তাই তো দেখছি। ডেকে দাওনি কেন? আগে ডেকেছিলাম। ডেকেছিলে তবু উঠল না? মামদোবাজি নাকি? টেসে যায়নি তো? করালি জিভ কাটল। তা এই লোকটার ব্যবস্থা হোক। আগে আপনি যা বলবেন। বলছি, পুরো সেন্সলেস হয়েছে মনে হচ্ছে। আগে গোঙানিটা তো থেমেছে। তা থামুক, তবু টেপটা চালিয়ে যাও, দেখো সার আসে কিনা। করালি সেই দেওয়ালটা টেনে বন্ধ করে দিল। তারপর এধারের একটা টেবিলের ড্রয়ার থেকে বার করল একটা বাক্স মতো। কোথায় কি সুইচ টিপল, বেজে উঠল একটা জগঝম্প বাজনা। উহ, কি জোর আওয়াজ! ট্যাপা চোখের ইশারায় প্রশ্ন করল, রেডিও? মদনা সেইভাবেই বলল, সেই রকমই। বাজনাটা বাজছে, কিন্তু এ কি ব্যাপার? গায়ে কাটা দিয়ে উঠল এদের। বাজনা বন্ধ হওয়া মাত্রই কথা বলছে কারা? কাদের গলা? কি বলছে এসব? বলছে, লোকটার সবই কেমন রহস্য রহস্য না রে মদনা? মামা বাবুকে সারতে পারতে এখানে ধরে নিয়ে আসা, ছাদের নামে হাহা করে ওঠা। যা বলেছিস ট্যাপা, খুব সন্দেহ হচ্ছে। মামা বাবুকে বলে চলে যাই চল। হোটেল বিউটি ঢের ভালো। বন্ধ করে দিল যন্ত্রটা। ট্যাপা সেখানেই দেওয়াল ঘেঁষে বসে পড়ল। তার দারুণ মাথা ঘুরছে। মদনা চোখ ঠিকরে দেখতে লাগলেও করালি রেকর্ডারটা রেখে দিয়ে আর একটা ড্রয়ার থেকে বার করলো একটা কাঁচের ট্রে। তাতে সাজিয়ে আনলো তুলো, ব্যান্ডেজ, ইঞ্জেকশনের সূচ, ওষুধপত্রের শিশি। ডাক্তার তালুকদার চেয়ারটা টেনে নিয়ে রোগীর মাথার কাছে বসলেন। তারপর লম্বা সিরিঞ্জটা তার মাথার মাঝখানে বিধিয়ে দিলেন। মদনের মনে হলো ছুঁচটা বুঝি তারই ব্রহ্মতালুতে বিঁধে গেছে। মদনা কি চেঁচিয়ে উঠবে, ডাক ছেড়ে কেঁদে উঠবে, নাকি দরজার কাঁচ ভেঙে ঝাঁপিয়ে পড়বে ওই তালুকদারের ওপর? বোকা মুখ্যু হলে কি হবে? ছেলে দুটো বুঝতে পারছে এটা রোগীর চিকিৎসা নয়, অন্য ভয়ানক কিছু ব্যাপার। সেই ব্যাপারটাই দেখতে থাকে চোখ ঠিকরে ঠিকরে। সিরিঞ্জটা বার করলেন তালুকদার। মুখটায় তুলো চেপে উঁচু করে তুলে ধরে কি যেন দেখলেন। রক্তাক্ত কিছু একটা বস্তুতে ভর্তি হয়ে গেছে সেটা। আস্তে একটা ঝাঁকুনি দিয়ে সিরিঞ্জটা একটা খাপের ভিতর তুলে ফেললেন। তারপর বললেন, করালি, খানিক পরে ওষুধটা খাইয়ে দিস। করালি বলল, তা তো দেব, জ্ঞান ফিরলেই তো বিটকেল চেঁচাবে। চেঁচাক না, বুনো শিয়াল কুকুররাও বিটকেল চেঁচায়। ছোড়া দুটো কাছাকাছি রয়েছে। থাক না, আজই তো ওদের ওপর এক্সপেরিমেন্ট চালানো হবে। করালি কর্তার অলক্ষ্যে একবার দুটো হাত উল্টালো। মনে হলো করালি যেন আশা ছাড়া। কিন্তু ওইটা কি বলল? কি চালানো হবে তাদের ওপর? ট্যাপাকে ঠেলে সার ফিরিয়ে আবার নিঃশব্দে ফিরে এলো মদনা। আবার সেইভাবে শুয়ে রইল। নির্ঘাত এক্ষুনিই আসবে করালি, তারা বেঁচে আছে কিনা দেখতে।
ট্যাপা আসতে বলল, আমরা কি আবার তেমনই মরণ ঘুমের পার্ট প্লে করবো রে মদনা? না, আর মোরা ভাঙবি, আর পারা যাচ্ছে না। একটু পরে সত্যি সত্যি করালি এলো। মনে হলো ওই কাচের দরজাটা খুলেই চলে এসেছে। ট্যাপা একটু চোখ চিরে দেখলো করালির হাতে একটা মোমবাতি আর একটা দেশলাই। ফট করে মোমবাতিটা জ্বালালো। পকেট থেকে মস্ত বড় একটা শুকনো লঙ্কা বার করে লঙ্কার আগাটা একটু পোড়ালো। তারপর সেটা মদনার নাকের সামনে ধরে বলে উঠল, ছুচো, ঘুমোচ্ছিস না সাবার হয়ে গেছিস? লঙ্কা পোড়া তীব্র ধোঁয়াগন্ধ নাকে যেতেই মদনা জেগে উঠে রেগে উঠে তড়াক করে উঠে বসে বলল, আহ, কি হচ্ছে? কাঁচা ঘুমটা ভাঙাচ্ছ কেন? করালি বিশ্রী গলায় হেসে উঠে বলল, কাঁচা ঘুম? আমার চাঁদুরে, একটু হলেই তো পাকা ঘুমের পানসি চড়ে বৈতরণী পার হতে যাচ্ছিলি। ওঠ ওঠ বেটা, ধেড়ে ইঁদুর। মদনা উঠে হাই তুলছে, বলল, শুধু শুধু মুখ খারাপ করছো কেন? ওহো। করালি এক পাক নেচে নিয়ে বলে, তবে কি মুখে রাজভোগ ঠুসে বসে হরে কৃষ্ণ আওড়াবো? যা বেটা যা, এখানে বাথরুম আছে, চান করে নে, তারপর পেট পুড়ে খেতে পাবি। তারপর তারপর করালি ঠিক খ্যাকশিয়ালের মতো বিভৎস হাসি হেসে ওঠে। তারপর বলে, প্রথম কাকে লাশে চড়াবো বল? তোকে না ওই নাটের গুরুটিকে? তা কি হতে চাস বল? বোবা, কালা, নালা খ্যাপা নাকি পুরো খ্যাপা? কোনটা পছন্দ? খোঁড়া বাদে যা হতে চাস হয়ে যেতে পারবি। মদনা ভাবল, মরণ তো নির্ঘাত, মাথার ওপর খাড়া ঝুলছেই, তবে আবার নরম হতে যাব কোন দুঃখে? কড়া গলায় বলে উঠল, কেন এসব হতে যাব কেন? ইচ্ছে হয় তুমি হওগে না, তোমারই বোবা হওয়া উচিত। যা বাকি। কি কি বললি? আমার বাকি খারাপ? না তো কি, চিনি পাতা দই। দেখ, এক্ষুনি শেষ করে দিতে পারি, তা জানিস? মদনা একটা হাই তুলে বলল, জানি। ও বটে, তবে চল এক্ষুনি, তোর দফা গয়া করি গে, আর পেট পুড়ে খেতে হবে না। থাকে ফাঁড়া খণ্ডে যাক। মদনা বলে উঠল, তোমার ইচ্ছে তো হবে না, কর্তার ইচ্ছে কর্ম, না খেলে হবেই না। করালি হঠাৎ চমকে উঠল, থমকে বলল, এ কথা কি করে জানলি তুই? মদনা অবশ্য আন্তাবড়ি বলেছিল, কিন্তু এখন বুঝতে পারল তাদের ওপর যে কোনো একটা শাস্তি প্রয়োগ করা হবে, সেটা খাওয়া দাওয়ার পরে করাই নিয়ম, তার মানে তালুকদারের ব্যবস্থাতেই হবে। এসব বুঝে ফেলে মদনা গম্ভীরভাবে বলল, হাত গুনে জেনেছি। হাত গুনে? ফো। কেন, ফো করার কি আছে? কোনো মানুষ হাত গুনতে পারে না? তোমার নাম করালি নয়? কর্তার যত দুষ্কর্মের সাহায্যকারী নও তুমি? কি নাকি পাপ করে চলেছ তেনার সঙ্গে? খবরদার, একটা কথা বলবি না, শয়তানের ছানা। কে বলেছে তোকে এসব? ওই ব্যাটার ড্রাইভার বুঝি? বাহ বাহ, সে তো বোবা। সময় বিশেষে না বোবা, ওই ব্যাটাই বলেছে নির্ঘাত। ওকে আমার সন্দেহ হয়, ইশারায় সব বোঝায়, কথার অধিক। ওর কোনো দোষ নেই, বললাম তো হাত গুনতে জানি। কর্তা কি করে তাও আমার জানা। তো কখন দেখলি হাত? হাত দেখতে হয় না, মুখ দেখলেই বুঝতে পারি। পাপ কাজ করতে করতে তোমার মনে ঘাটা পড়ে গেছে। চুপ চুপ, একদম চুপ, বেটা শয়তান। চল, আগেই তোর ওপর ওষুধ ছাড়ছি। রাগে গনগন করতে করতে চলে গেল করালি। ট্যাপা বলল, তোর প্রাণে কি ভয় ডর নাই মদনা? ওই লোকটাকে স্বেচ্ছায় চটাচ্ছিস। মদনা বলল, মরার বাড়া তো নেই। গনগন করতে করতে চলে এসে করালি তালুকদারের কাছে এলো। ওদিকে জীবনরাম তখন পাগলদের ভাত খাওয়াচ্ছে। তালুকদার উদ্বিগ্ন গলায় বললেন, ঘুম ভেঙেছে বেটা শয়তান দুটোর? ভেঙেছে, কিন্তু? কি কিন্তু? খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি? করালি বলে, ওদের চিন্তা আপনার বাকি আছে স্যার, সবটা যদি শোনেন। বলে নিচু গলায় সবটা শোনালো করালি। তালুকদারের মুখটা রাগে তামাটে হয়ে গেল। বললেন, ফালতু দুটো বেওয়ারিশ ছেলে পাওয়া যাবে আশায়
হতছাড়া প্রফেসরটাকে অত তোয়াজ করে নিয়ে এলাম। ওটাই ভুল হয়ে গেছে। খুব যে জ্ঞান দিচ্ছিস। এক্সপেরিমেন্ট চালাবার লোক জোগাড় করতে পারছিস? লোকের অভাবে কাজ এগোচ্ছে না। সেবাটা হোটেলে বসে থেকে মাস মাস পয়সা খাচ্ছে, কাজের বেলায় অষ্টরম্ভা। বেশি জ্ঞান দিতে আসবি তো তোকেই বেছে নেব। তা নিন না কর্তা। করালি একটা মোচড় খেয়ে বলে, করালি হতভাগা তো তাহলে বেঁচে যায়? কেন কেন, কি এমন মোড়ে আছো? মরার অধিকী, 24 ঘন্টা পাপ কর্ম। থাম, আর ধর্মজ্ঞান দেখাতে আসিসনি। যা, চটপট ছোড়া দুটোকে খাইয়ে নিগে যা। আর সব রেডি আছে তো? আগে সে আর বলতে, ওই লম্বাটাকে একটা মোক্ষম দাওয়াই দিন। ছাদেরই কোনো একটা কোণে ছোট্ট একটা ঘরের মধ্যে চব্যজস্য খেয়ে মদন বলে উঠল, ইঞ্জেকশনটা দেওয়ার আগে একটু ঘুমিয়ে নি না করালি বাবু? ইঞ্জেকশন? করালি বিদ্যুতের শক খাওয়ার মতো ছিটকে উঠে বলল, ইঞ্জেকশন মানে? মানে তো তুমি জানো দাদা। চুপ থাম বদমাস, কে তোকে সাপ্লাই করছে এসব খবর? বললাম তো হাত গুনতে জানি। এখন আমাদের কাঁচের ঘরে নিয়ে যাবে, ইলেকট্রিক শক মেরে মেরে অজ্ঞান করবে, তারপর দেওয়াল ভাগ করে কর্তা এসে ঢুকে। হ্যাঁ, কি বললি? ওরে বাবা, এ কে রে বাবা? দেবতা না অপদেবতা? বলতে বলতে ছুটে চলে গেল করালি। ট্যাপা হতভম্ব হয়ে বলল, এসব কথা বললি তুই? বলবো না কেন, ভয় খেয়ে গেছে। বোধহয় ডাক্তারকে বলতে গেল। এই বেলা বিনা পাহারা। চল তো দেখি। জানলা দিয়ে দেখলো এই দিকটাই বাড়ির পিছন। এখান থেকে ঘন জঙ্গলের মধ্যে তালুকদারের চিড়িয়াখানা চূড়োটা দেখা যাচ্ছে। না, লাফ দিয়ে পালাবার কোনো উপায় নেই। ঘরের মধ্যে কি আছে? ঘরটা তো রান্নাঘরের মতো। বটি ছুরি কাটারি কিছু আছে নাকি? নেই, শুধু একটা জনতা স্টোভ আর দু একটা বাসন। মন্না আর কিছু করার না পেয়ে স্টোভটাই তুলে ঝাঁকাতে লাগলো। আহ মন্না, কি হচ্ছে? এই কি তোর খেলার সময়? মরণকালে একটু খেলেই নি। এই তাকের ওপর ওই বোতলটা কিসের রে? কেরোসিনের? বাহ বাহ, একটা দেশলাইও মজুদ। জুত করে একটু চা খেলে কেমন হয় ট্যাপা? আমি জানি না, তোর যা খুশি কর বলে ট্যাপা হাল ছেড়ে দেয়। মন্না তাই করে, যা খুশি। করালির কথাকে নস্যাৎ করে তালুকদার বলেন, হাতই গুনুক আর পাই গুনুক, আর 2 ঘন্টা পরে তো মগজ ধোলাই হয়ে যাবে। তারপর বলে একটু হাসলেন। তারপর ডাক্তার তালুকদারের বাগানে একটা ন্যালা খাপা মালি ঘাস ছাড়বে আর জল ছিটবে। আর বেটেটা? তালুকদার অবহেলার গলায় বললেন, মেমোরি খতম করে ফেলে নিরেট করে দিলেই হবে। জীবনরামটার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। ঠিক আছে, 2 ঘন্টা রেস্ট নিয়ে নি, বেজায় টায়ার্ড লাগছে। ঠিক বেলা 2টোর সময় রেডি হবি। কিন্তু বেলা 2টো পর্যন্ত কি রেস্ট জুটেছিল ডক্টর তালুকদারের ভাগ্যে? কি করে জুটবে? বাড়িতে আগুন লাগলে কি কেউ নিশ্চিন্তে বিশ্রাম করতে পারে? বেলা 1টা বাজার আগেই তো আগুন আগুন শব্দে তোলপাড় হয়ে উঠল তালুকদারের জটিল নকশার গাথা বাড়িটা। কোনো একখান থেকে জীবনরাম চেঁচাচ্ছে, আগুন আগুন। কোনোখান থেকে করালি চেঁচিয়ে উঠেছে, আগুন আগুন। পাগলের ব্যারাক থেকে পাগলরা চিৎকার করছে, পুড়িয়ে মারলো পুড়িয়ে মারলো। এর সঙ্গে গাঁক গাঁক চেঁচানি, আর ওই গাঁক গাঁকানির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে চিড়িয়াখানার বন্য জন্তুর দল। আগুন তাদের ধারে কাছে না পৌঁছলেও ধোঁয়া এবং আলো দেখেই ওরা ভীত ত্রস্ত। আশ্বিনের শুকনো গাছপালা আর ঠিক দুপুরের রোদ। আগুন ছড়াতে কতক্ষণ? তালুকদার যখন অবস্থাটা সম্যক অনুভব করে ছুটে ছাদের ঘরে উঠবার কাঠের সিঁড়ির লুকোনো দরজাটা তালা খুললেন, সামনেই উপর থেকে ভেঙে পড়ল জ্বলন্ত আগুনের চাপড়া। পড়েই হাউ হাউ করে জ্বলে উঠল, আর এটাই ক্ষণে ক্ষণে যোগান দিয়ে চলল সেই নরণশীল দেওয়ালটা। কাঠের দেওয়াল জ্বলে জ্বলে পড়ছে কাঠের সিঁড়ির ওপর। ওহ,
ওইখানে যে ডাক্তার তালুকদারের যথা সর্বস্ব, আগুন ভেদ করেও উঠে যেতে হবে। কে এই লোক, ভারতীয় না অভারতীয়? জিজ্ঞেস করলে হেসে বলে মঙ্গল গ্রহের প্রাণী। নাম জানতে চাইলে বলে ভবঘুরে। আর বিশিষ্ট খবরের কাগজের বিশেষ একটি কলামে বেরোলো খবরটা। স্মার্ট পোশাক, স্মার্ট চেহারা, অনর্গল ইংরেজি বলে হিন্দিতেও হার মানে না এই অজ্ঞাত পরিচয় লোকটিকে নাকি দেশের সর্বত্র দেখা যায়। এবেলা দেখা গেল কলকাতায়, তো ও বেলা গোয়ায়, এখন বোম্বাই তো তখন মাদ্রাজ, আজ ওড়িশা তো কাল মেঘালয়। ওঠেন দামি দামি হোটেলে। কেউ কেউ বলছে আগে নাকি বর্মা মুলুকে ছিল তার কর্মক্ষেত্র, তবে আপাতত তিনি কলকাতা পুলিশের হেফাজতে লালবাজারে। একটা বেআইনি জুয়ার আড্ডা থেকে পুলিশ কর্তৃক ধৃত হয়েছেন। পুলিশের বুদ্ধি বিভাগ এর পরিচয় সম্পর্কে তল্লাশ করছে। হঠাৎ হঠাৎ আচমকা এরকম একটা রহস্যগন্ধি খবর পরিবেশন করাই এই ফিচারের উদ্দেশ্য। শেষ অবধি যে কি হলো তার বলে না, কেই বা মন রেখে শুনতে চায়। কিন্তু প্রফেসর জগৎবন্ধু বোসের এখন ভব ঘুরে শুনলেই ঔৎসুক্য। লোকটা অনর্গল ইংরাজি বলে শুনেও ওর মনে হতে থাকে তল্লাশে কি জানা যাবে। লালবাজারে গিয়ে খোঁজ করবেন, জানতে চাইবেন লোকটার পরিচয় পাওয়া গেল কি না। গেলেন না অবশ্য, আর এ ঝোঁকটা মুহূর্তে উপে গেল একটা শোচনীয় অগ্নিকাণ্ডের খবরে। খবরটা বিহারের নিজস্ব সংবাদদাতা প্রেরিত। পড়ে গায়ের লোম খাড়া হয়ে গেল জগৎবন্ধুর। মাথা চুল উড়ে পালাতে চাইল। কাগজ রেখে বললেন, সাধন, আমি আজই আবার একবার বেরোচ্ছি, কবে আসবো বলতে পারছি না। যাচ্ছ কোথায়? ফিরে এসে বলবো। টিকিট হয়েছে? হয়ে যাবে, প্লেনে যাব। মাথায় আবার ভূত চাপল। জগৎবন্ধু সে কথার উত্তর দিলেন না। প্রায় ছুটে বেরিয়ে গেলেন রাঁচিগামী প্লেনের টিকিট জোগাড় করতে। অসম্ভব অস্থিরতা। হবে না। রাঁচির পাগলাগারদের নিকটবর্তী একটি বিরাট বাগান সম্মিলিত বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার খবরে কি করে স্থির থাকবেন জগৎবন্ধু? আর কি করেই বা শান্ত থাকবেন? তার সঙ্গে যদি পড়েন ডক্টর তালুকদার নামে এক মিথ্যা পরিচয়ধারী ব্যক্তি ওই গৃহে বাস করিতেন। মিথ্যা পরিচয়? মিথ্যা পরিচয় মানে? ওই তো দীনেশ তালুকদার, জগৎবন্ধুর একদার সহপাঠী। তবে তাছাড়া অত বড় একটা প্রতিষ্ঠানে 12-14 বছর কাজ করে আসছে লোকটা। হাঁ হয়ে তাকিয়ে থাকেন জগৎবন্ধু। হ্যাঁ, 12-14 বছর ধরে লোকটা শত শত লোকের চোখ ধুলো দিয়ে একটা কেষ্টু বিষ্টু হয়ে বসে কাজ চালিয়ে যাচ্ছে। বললেন কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অফিসার শরদেন্দু রায়। কাজ মানে অকাজ, কুকাজ, জঘন্য কাজ। ভাবতে পারেন মশাই, লোকটা নিজের দাদাকে খুন করে। খুন? খুন করে? কখনো নয়। দু হাতে ব্যান্ডেজ বাঁধা, কপালে পট্টি মারা দীনেশ তালুকদার রেগে বলে ওঠে, দাদা রেলগাড়িতে হঠাৎ হার্ট ফেল করে মারা গেছিল। উন্মাদ রোগীদের সম্পর্কে স্পেশালিস্ট হয়ে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে চলে আসছিল। আমি সঙ্গে ছিলাম। একটা কুপেতে টিকিট পাওয়া গিয়েছিল। গল্প করতে করতে আসছিল, হঠাৎ রাত 2টোর সময় বলল জল খাবো। ব্যাস। শরদেন্দু রায় ব্যঙ্গের গলায় বলে উঠলেন, ব্যাস, অমনি আপনি লক্ষণ ভ্রাতা সদ্যমৃত দাদার ডেড বডিটা ছুটন্ত রেলগাড়ির দরজা খুলে গড়িয়ে ফেলে দিয়ে রাতারাতি ডাক্তার তালুকদার বনে গিয়ে তার কাগজপত্রতত্র সব বাগিয়ে নিয়ে এসে চাকরিতে জয়েন করলেন। কেমন? অতঃপর একটা অজ্ঞাত কুলশীল শয়তানের সঙ্গে যোগসাযোগ ঘটিয়ে ফেলে তার বিরাট পাপচক্রের জালে জড়িয়ে পড়ে নিজেও একটা পাক্কা শয়তান হয়ে উঠলেন। কথা হচ্ছিল তালুকদারেরই ড্রয়িং রুমে বসে। বাড়ির এদিকটা তেমন পোড়েনি। পুড়েছে রান্নাঘরের দিক, সিঁড়ি, সিঁড়ির তলা আর ছাদের সেই রহস্য কেন্দ্র ঘরটা। ঘর ভর্তি লোক। সোফা সেটিতে কুলোয়নি। কেউ কেউ দাঁড়িয়ে আছে, যেমন পাগলাগারদের মেট্রন হরমুখ সিং, দারোয়ান রাজেন্দর আর করালি। জীবনরাম তো থাকবেই দাঁড়িয়ে। দাঁড়িয়ে আছে ট্যাপা মদনাও।
বসে আছেন হাসপাতালের আর এক ডাক্তার বিশ্বনাথ চট্টরাজ, জগৎবন্ধু আর তালুকদার তো আছেন, এবং রয়েছেন শরদেন্দু রায়, যিনি বাঘা অফিসার হলেও দিব্যি সরস। তালুকদারের তো দুহাতে ব্যান্ডেজ, কপালে পট্টি, ভুরু দুটো আর সামনের চুলগুলো ঝলসে পুড়ে যাওয়া বিভৎস দেখাচ্ছে। করালিরও হাতের আগায় ব্যান্ডেজ, জীবনরামের গালে কপালে কয়েকটা ফোসকা। তালুকদারের মুখের চেহারা এমন বিভীষণ হয়ে উঠেছে যে মনে হচ্ছে সুযোগ পায় তো ওই শরদেন্দু রায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে চিড়ে ফেরে ফালা করে। কিন্তু অবস্থা বড়ই বেপট। চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে তালুকদারকে, আর বাকি অপরাধীদের জন্য রয়েছে দুটো আর্মড পুলিশ, যারা বন্দুকের নল উঁচিয়েই আছে। অপরাধী তো অনেকেই, করালি জীবনরাম ছাড়াও এই মেট্রন, ওই দারোয়ান, সকলেই অভিযুক্ত। শরদেন্দু বললেন, হ্যাঁ শুনুন আপনারা, এই মহত্তা শুধু ভুয়ো পরিচয় দিয়ে ডাক্তার হয়েই ক্ষান্ত হননি, এই সুযোগে মার্ভেলাস একখানি ব্যবসা ফাঁদলেন। পার্টনার হলেন আর এক মহত্তার। সেই লোকটাকে খুঁজে বেড়ানো হচ্ছে বেশ কয়েক বছর ধরে, কিছুতেই ধরাছোঁয়া যাচ্ছিল না। আকাশগাড়ি চড়ে তিনি পৃথিবীটাকে চষে বেড়ান। এই এক্ষুনি এখানে আছে তো তক্ষুনি হয়তো নাগাল্যান্ডে, সকালে দিল্লি আছে তো রাত্রে কুলু ভ্যালি। নাম জানতে চাইলে বলে ভবঘুরে, আর নিজেকে পরিচয় দেয় মঙ্গল গ্রহের প্রাণী বলে। জানি না মঙ্গল গ্রহের সঙ্গেও তার আমদানি রপ্তানির ব্যবসা আছে কিনা, তবে এই পৃথিবী গ্রহের সর্বত্রই যে তার ওই ব্যবসার জাল পাতা আছে তাতে সন্দেহ নেই। আর সবই হচ্ছে ব্ল্যাক বিজনেস, কালো বিজনেস, কালো টাকা। ইনি আবার নিজেকে সায়েন্টিস্ট বলেও পরিচয় দিয়ে থাকেন। অতি সাধারণ আঁকা ছবি নতুন গড়া মূর্তিকে ওর ল্যাবরেটরিতে রাসায়নিক প্রতিক্রিয়া ঘটিয়ে তাদের হাজার হাজার বছরের পুরনো করে ফেলে বিদেশে বেচতে যান ভীষণ ভীষণ চড়া দামে। এক শ্রেণীর লোক আছে, তারা পুরনো শিল্প নিদর্শন কিনতে পাগল। তারা হয় ওই মহত্যার শিকার, কিন্তু এসব কাজকর্ম তো তবু পদে আছে। শুনবেন আরও? ডাক্তারি শিখতে মানুষের কঙ্কাল লাগে, জানেন তো। ইনি সেই জিনিস রপ্তানি করতে জ্যান্ত মানুষ মেরে কঙ্কাল সাপ্লাই করতে দ্বিধা করেন না। হাড়ের গুঁড়ো সাপ্লাই করতে গ্রামে গঞ্জে লোক লাগিয়ে রেখেছেন গো বংশ ধ্বংস করতে। যাক, তার কীর্তির কথা বলে ফুরবে না। সম্প্রতি এই মহাবৈজ্ঞানিক এক ওষুধ আবিষ্কার করেছেন, ওষুধ বা বিষ, যার প্রয়োগে সহজ সুস্থ মানুষকে পাগল করে ফেলা যাবে, বোবা কালা অন্ধ সব কিছু। যুদ্ধবন্দীদের ওপর এর ব্যাপক প্রয়োগ ঘটাতে পারলে বা শত্রুপক্ষের কোনো শত্রুর সঙ্গে ষড়যন্ত্র করে পরমাণু বোমা না মেরেও তাদের অকেজো করে ফেলা যাবে, এই হচ্ছে মতলব। তা এই সিরামটি তৈরি হচ্ছে কিসের থেকে জানেন? উন্মাদ পাগল রোগীদের ব্রেন থেকে। হ্যাঁ, এই একটি মহান আবিষ্কার করেছেন সেই মহত্তা। এই সময় ঘরের মধ্যে ভয়ানক একটা চাঞ্চল্য ঘটে। একসঙ্গে সকলেই কিছু বলতে চেষ্টা করে। শরদেন্দু রায় সকলকে থামিয়ে দিয়ে বলেন, থামুন, আমার কাহিনী এখনো শেষ হয়নি। জিনিসটা তো চাই, কিন্তু পাওয়া যায় কোথায়? নিয়মিত সাপ্লাই দিতে হবে তো। একসঙ্গে অনেক পাগল একমাত্র মেন্টাল হসপিটালেই পাওয়া সম্ভব। তবে সেখানেই জাল বিস্তার করো, ঘাঁটি গাড়ো। তাই গড়ে ফেললেন তিনি, আর সহযোগী পেলেন এই অতি ভদ্র, অতি অমায়িক, অতি সজ্জন ডাক্তার তালুকদারকে। আসলে যার কোনো ডিপ্লোমাই নেই, বছর 2 মেডিকেল কলেজে পড়েছিলেন শখ করে, কিংবা দাদাকে টেক্কা দিতে, পেরে ওঠেননি। দাদা দেবেশ তালুকদার ভালোভাবে পাশ করে বেরোলেন, আর ইনি বাড়ি বসে তাস খেলে আড্ডা দিয়ে কাটাতে লাগলেন। তার পরের কথা তো আগেই শুনেছেন। ডাক্তার দাদা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে রাঁচি আসছিলেন, ইনি তাকে নিহত করেন। তালুকদারের হাতই বাঁধা, মুখ তো বাঁধা নেই, তাই গর্জন করে ওঠেন, ড্যাম লায়ার, আবার মিথ্যে কথা বলছি না হার্টফেল। শরদেন্দু রায় হেসে বলেন, মরা মানেই তো হার্টফেল, গলাটা টিপে ধরলেও। তা সে যাক,
রতনে রতন চেনে। কেমন করে যেন চেনা হলো সাজা ডাক্তার মিস্টার তালুকদারের সঙ্গে সেই মঙ্গল গ্রহের প্রাণীটির। তিনি প্রমিস করলেন অগাধ টাকা সাপ্লাই করবেন, আর ইনি কথা দিলেন প্রচুর মাল সাপ্লাই করবেন। সেই মালটি আর কিছু নয়, শুনলেন তো, পাগলের ব্রেন। ব্যাস চলল কর্মকাণ্ড। ইনি হিতৈষী আর মহানুভব চিকিৎসক সেজে নিজের বাড়িতে স্পেশাল কেয়ারে রাখতে গারদ থেকে রোগী নিয়ে এসে খুললেন একটি সংগ্রহশালা। যন্ত্রপাতি সব সাপ্লাই করেছেন ওই মঙ্গল গ্রহের প্রাণী, কিন্তু তিনি তো আর সরাসরি দেখা দেবেন না। মাধ্যম হলেন রাঁচির মোরাবাদী রোডের হোটেল বিউটির প্রপরাইটার সাম মিস্টার নস্কর। চলতে থাকে কালেকশন। মাথার খুলিতে সিরিঞ্জ ঢোকানোর সময় রুগীদের সেন্সলেস করে নিলে নাকি ঠিক মালটি পাওয়া যায় না। নেওয়া দরকার উদ্দাম উন্মাদ অবস্থার সময়। কাজেই তাদের সেই ভীষণ যন্ত্রণার অমানসিক চিৎকার পাশে আশেপাশের লোকের সন্দেহ সৃষ্টি করে। তাই জঙ্গলে বাগানের মধ্যে বানানো হলো একটি বন্যজন্তুর চিড়িয়াখানা। মানুষের আর্তনাদগুলো তাদের বলে চালানো যাবে। দেখুন কি নিখুঁত ব্যবস্থা। এদিকে সেই মাননীয় তালুকদার মহাশয়ের পার্টনার একে নির্দেশ দিলেন এই সিরাম থেকে মানুষের শরীরে কি কি অনিষ্ট ঘটানো যায় তার এক্সপেরিমেন্ট করে দেখতে। কিন্তু সেই মানুষটা কোথায় মিলবে? হোটেল বিউটির নস্কর্মশাই ভার নিলেন সে কাজের। একবার দিলেন ট্যাক্সি ড্রাইভার ইয়াকুব হোসেনকে। সে এখন বোবা হয়ে এই তালুকদারের গাড়ি চালাচ্ছে। একবার দিলেন হোটেলের রাঁধুনি জীবনরামকে। সে এখন মেমোরি হারিয়ে এর সেবা করছে। আর এই পাজি লোক করালি কিভাবে এসে জুটে গেছে এই দুষ্কর্মের সাগরেত হতে। তো ধর্মের কল তো একদিন বাতাসে নড়বেই। দৈবক্রমে একদিন তালুকদারের বাল্য সহপাঠী প্রফেসর জগৎবন্ধু বোস এলেন হোটেল বিউটিতে। সঙ্গে দুটি আশ্রিত ছেলে। ব্যাচেলর মানুষ দয়া ধর্ম দেখাতে পারেন। ব্যাস এই ছেলে দুটির ওপর চোখ পড়ল নস্করবাবুর। সে সময় আবার তালুকদারও সেখানে। সঙ্গে সঙ্গে প্ল্যান, জাল বিস্তার, নিজের বাড়িতে নিয়ে এসে ভরে ফেলা, আদর যত্ন, এবং একদিন রাত্রে খাওয়ার সময় তাদের ওপর ঘুমের ওষুধ প্রয়োগ করে অসাড় করিয়ে বিছানা থেকে তুলে নিয়ে গিয়ে নিজের পাপ কেন্দ্র ওই ছাদের ঘরে বন্দি করে রাখা। ভেবেছিলেন দুজনের ওপর দুটো এক্সপেরিমেন্ট করবেন, কিন্তু দৈবক্রমে ছেলে দুটি ভীষণ চালাক হওয়ায় কেমন করে বুঝে ফেলায় ওই নৃশংস হৃদয়হীন লোকটা কিনা তাদেরকে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলতে চেষ্টা করলো। ভাবুন, এই দুটো কিশোর ছেলে এই যে সামনেই রয়েছে, এদের কিনা জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টায়। তালুকদার আবার গর্জন করে ওঠেন, কখনো না, বাজে কথা, আগুন এমনিই লেগেছিল। তা হতে পারে। শরদিন্দু হেসে বললেন, বলেছি তো ধর্মের কল বাতাসে নড়ে। সেই কলই বোধহয় আগুনটা লাগিয়েছিল। তবে হ্যাঁ, এই আগুনটা না লাগালে হয়তো আপনাকে ধরে ফেলা এতটা এগোতো না। যেমন সেই মহত্তা সেদিন যদি জুয়ার আড্ডায় চেঁচামেচি করে লোক জড়ো না করতেন তাহলে ধরা পড়তেন না। আরও দীর্ঘদিন তাদের এই মানবহিতকর আবিষ্কার কাজে লাগিয়ে চলতেন। আমাদের জাল পাতা হলো রাঘব বোয়ালের জন্য। ধরা পড়ে গেল এক পাপিষ্ট কুমির। তবে প্রফেসর বোস, আপনার এই পালিত ছেলে দুটি সেদিন হাসপাতালে গিয়ে খবর না দিলে, ও হ্যাঁ, এই যে দুটি মহাশয় মিস্টার সিং আর মিস্টার চট্টরাজ, আপনারাও দয়া করে আমাদের গাড়িতে উঠুন। এসে হাত করা পড়িয়ে পড়িয়ে তোলা হলো সকলকেই, বাদে জগৎবন্ধু আর ট্যাপা মদনা। রেলগাড়িতে যেতে যেতে গল্প উঠল জমে। অনেক কাঠখড় পুড়িয়ে অনেক ঘাটে জল খেয়ে অবশেষে প্রফেসর জগৎবন্ধু বোস তার পালিত বালক দুটিকে নিয়ে কলকাতামুখী রেলগাড়িতে উঠে বসতে পেলেন। উঠে জমিয়ে গল্প। ট্যাপা আর মদনার বিছানা থেকে উধাও হয়ে যাওয়ার পর থেকে যা কিছু ঘটেছে শুনছেন জগৎবন্ধু বোস, মাথার চুল খাড়া করে, আর মাঝে মাঝে প্রশ্ন, তারপর? তারপর তারপর উকি মেরে হাঁ হয়ে দেখলাম করালি সেই মাথায় ফ্রেম আটা রুগীটাকে
খাট শুদ্ধ গাড়ির মতো গড়গড়িয়ে সেই দেওয়াল সরানো গহ্বরের নিচে সিঁড়িটা দিয়ে ঠেলে নামিয়ে নিয়ে গেল। উহ, কত কলকৌশল করে রেখেছিল। তারপর? তারপর আর আমাদের পায়কে স্টোভটা আর কেরোসিনের বোতল এনে ফেলে স্টোভের মুখটি খুলে সব তেলটা কাঠের দেওয়ালে ছড়িয়ে দিয়ে ম্যাচ কাটি ফস। হ্যাঁ? হ্যাঁ, তারপর সিঁড়ি দিয়ে 3 লাফে নেমে এসে বোতলের কেরোসিনটা ছুঁড়ে আগুনে ছড়িয়ে দিয়ে বো বো ছুট। জগৎবন্ধু মাথায় হাত দিয়ে বলেন, কি সর্বনাশ! বলিস কি, আগুন লাগিয়েছিলি তোরা? উপায় কি জ্যাঠাবাবু, পালাতে তো হবে। তারপর? তারপর ছুটতে ছুটতে বাগান, জঙ্গল, চিড়িয়াখানা সব পার হয়ে একেবারে গারদের অফিসে। বললাম, ডাক্তারবাবুর বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে, শিগগির যা করবেন করুন গে। তারপর? যেই না শুধিয়েছে তোমরা কে, তখন গড়গড়িয়ে সব বলে দিলাম। ডাক্তারবাবু কীর্তি প্রকাশ করে দিতে কিছু আর বলতে ছাড়িনি। শুনে না আমাদের আটকে ফেললো, পুলিশ ডাকলো, জেরা চোটে মাথা জ্বালিয়ে দিল। ওরে বাস, ভয় করলো না তোদের? বীর বালকরা বুক ফুলিয়ে বলে উঠল, সত্যি কথা বলবো, ভয়টা কি? তারপর? তারপর আমাদেরকে রাঁচি শহরে এনে ফেলে হোটেল বিউটি নস্করবাবুকে সাক্ষী মারল আমাদের চেনে কিনা, এই সব রেলা। তারপর তো নস্করবাবু নিজেই কুপোকাত। জগৎবন্ধু বলে ওঠেন, তোদের এখন মানিক জোর না বলে জোর মানিক বলা উচিত। তোদের দ্বারাই তো এত বড় একটা গ্যাং ধরা পড়লো। পুলিশ বলেছে তোদের একটা পুরস্কার দেবে, কিন্তু আগুন যে তোরাই বুদ্ধি করে ধরিয়ে দিয়েছিলি সেটা তখন বললি না কেন? তাহলে আরো বাহবা পেতিস। ওরা তো বলেছে আগুনটা ধরে যাওয়াতেই সুবিধে হয়ে গেল। টাপা বলল, বেশি বাহবাতে কাজ নেই মামা, বললে তখন হয়তো আবার লোকের ঘরে আগুন দিলি কেন বলে অ্যারেস্টও করে বসতো। জগৎবন্ধু বললেন, তা বটে, বুদ্ধি হ্যাজ। তা ওরা দিক না দিক, আমি তোদের কিছু একটা পুরস্কার দেব। টাপা বলে উঠল, অন্য পুরস্কারে কাজ নাই মামা বাবু, এই অমনীষী দুটোকে একটু মনীষী করে দেন, সেটাই পুরস্কার। স্বভাব অনুযায়ী হো হো করে হেসে ওঠেন জগৎবন্ধু, বলেন, সেটা তো আমার পুরস্কার হবে, নিজের বলতে দুটো মনীষী পেয়ে যাব। কিন্তু অমনীষী তোদের বলেছে কে? আমরা নিজেরাই বলি মামা বাবু। ট্যাপার গলায় গভীর মনস্তাপের সুর। ওরে বাবা, এই যে দিব্যি জ্ঞানের কথা। মদনও পরিতাপের গলায় বলে, এতটুকু জ্ঞান জন্মেছে বলেই তো টের পাচ্ছি জ্যাঠাবাবু, কত অজ্ঞানী ছিলাম আমরা। আমাদের জীবনের ইতিবৃত্তান্ত যদি শোনেন। জগৎবন্ধু হেসে উঠে বলেন, সেরেছে, একে জীবন তাই আবার ইতিহাস কাহিনী। আমাদের বাবা, দারুণ ঘুম পাচ্ছে, যা ছুটোছুটি চলেছে কদিন। শুনছিলেন শ্রীমতী আশাপূর্ণা দেবীর ট্যাপা মদনা সিরিজ থেকে তৃতীয় উপন্যাস ছুটিতে ছুটোছুটির শেষ পর্ব। কেমন লাগলো গল্প অবশ্যই জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।